দার্শনিকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। জানেন তো, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। আমাদের রাজ্যের শাসক দলের সঙ্গে যারা থাকে বা দূর দূর পর্যন্ত যারা যোগাযোগ রাখে, বা কোনো ক্রমে তারা জেনে হোক না জেনে হোক শাসক দলের যে কোনো কারোর সঙ্গে, বড় মেজো সেজো ছোট, যে কোনো কারোর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে, তাদের অবধারিত পরিণতি হচ্ছে নানা রকমের হ্যারাসমেন্ট। আসলে দুর্নীতির স্রোত জোর করে কোথাও শাসক দলের অলিন্দ ছেড়ে বেরিয়ে এসে তাদের কাছে এসে ধাক্কা মারবে, সে ঢেউ কাছে এসে ধাক্কা মারবে। রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, আর শিল্পী বলতে যারা, তাদের কুক্ষিগত করে নিয়েছে এই রাজ্যের সরকার। একমাত্র শিল্পের জগৎ এই মুহূর্তে বিনোদন। সেখানে গান হোক, নাচ হোক বা ছবি তৈরি করা হোক, এমনকি সিরিয়াল পর্যন্ত হোক, সব জায়গায় নজর রয়েছে রাজ্যের শাসক দলের। বিভিন্ন লবি করা, সংগঠন করা তো বটেই, শাসকের সঙ্গে পায়ে পা মিলিয়ে চললে তবে গিয়ে সুযোগ সুবিধা পাবে, এরকম না লেখা নিয়ম আইন তো জারি রয়েছেই। তার সঙ্গে যেটা উপরি পাওনা, এ রাজ্যে বিনোদন জগতে কাজ করতে শুরু করলে আপনি জানতেও পারবেন না কোন সময় শাসকের চুরি জোচ্চুরির পাতা জালে আপনিও পড়ে যাবেন। নাচেই একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। যারা শিল্পী, যাদের কাজ অভিনয় করা, ছবি বানানো, ক্যামেরা করা, অভিনয় করা, যাদের কাজ নাচ গান নিয়ে থাকা, এমনকি যারা কবিতাও লেখেন, তারাও চেয়ে হোক নাচে হোক, এই রাজ্য সরকার, এই শাসক দল এমন একটা সিস্টেম তৈরি করে রেখেছে কোথাও। আসলে এই সিস্টেম বা সিন্ডিকেট ওই ইট বালি চুনসুরকির নয়, কিন্তু এমন একটা সিস্টেম কোথাও তৈরি করে রেখেছে, এমন একটা অভাব কোথাও তৈরি করে রেখেছে। চেয়ে হোক না চেয়ে হোক, জেনে হোক না জেনে হোক, ইচ্ছাকৃত করে হোক বা সম্পূর্ণ অসাবধানতা বশত হোক, আপনি সরকারের এই সিন্ডিকেটে বা চোরা ফাঁদে যে কোনো মুহূর্তে পড়ে যেতেই পারেন যদি আপনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকেন। কারণ এই রাজ্যের সরকার বিনোদন জগৎকে বোধহয় সফট টার্গেট মনে করে, যাদের কাঁধে ভর করে অনেক কিছু, অনেক তরি পার করা যায়। প্রতিবার ভোট এলে বাংলার মানুষ অপেক্ষা করে থাকবে, এবার নিশ্চয়ই কোনো নায়ক বা নায়িকাকে তারা প্রার্থী হিসেবে দেখতে চলেছেন। যাদের সিনেমায় দেখেন, টিভি সিরিয়ালে দেখেন, তারা যদি দরজায় ভোট চাইতে আসে, তাহলে সেই সুযোগ হাতছাড়া করে কে? চটকের রাজনীতিতে বিশ্বাসী রাজ্যের শাসক দল সেই চটকদারির রাজনীতিটা করে চলেছে। আর সেই রাজনীতির চক্রে এসে তৃণমূলের দুর্নীতির জুতোটা ইচ্ছে অনিচ্ছে পায়ে গলিয়ে নিয়েছেন অনেকেই। আমরা বলি দশচক্রে ভগবান ভূত, আর তৃণমূল চক্রে তারকারা কোথাও ভিলেন। চিটফান্ড থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে তারকাদের। আর শাসক দল যখন বিপদ বুঝেছে তখন দায় ঝেড়ে ফেলেছে। বলা হয়েছে যার যার দায় তার তার নিজ দায়িত্বে, আমরা কোনো যোগাযোগের মধ্যে নেই, আমরা কিছু জানি না। শাসক দলের কেউ সঙ্গে হেঁটেও একই বিপদে পড়েছেন, কেউ শাসক দল থেকে নিরাপদ দূরত্বে থেকেও একই বিপদে পড়েছেন। আজ আরও একজন তারকা ইডির দপ্তরে হাজিরা দিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় 5 ঘন্টা সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়ে একটু আগে বেরিয়েছেন তিনি। ওই যে বললাম, চেয়ে হোক না চেয়ে হোক, জেনে হোক না জেনে হোক, আসলে এই রাজ্যে আর কিছু থাক না থাক, যাবতীয় চুরি জোচ্চুরি ডাকাতির একটা অদ্ভুত ফাঁদ পাতা রয়েছে। সেখানে যে কোনো তারকা চেয়ে না চেয়ে, জেনে না বুঝে, ইচ্ছাকৃত হোক বা অসাবধানতা বশত হোক, পা দিয়েই ফেলেন। আর সর্বশেষ সংযোজন বোধহয় এখনো পর্যন্ত ঋতুপর্ণা সেনগুপ্ত। আমি কথা বলি, আমি এই ব্যাপারে এখানে আলোচনা করব না। এটা ওদের কি ব্যাপার না ব্যাপার আমি জানি না, ডিটেলস না জেনে।
রেশন দুর্নীতি তদন্তে আজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি। সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া এক অভিযুক্ত, যেরকম জানতে পাচ্ছি আমরা আমাদের সূত্র অনুযায়ী, রেশন দুর্নীতির প্রথম অভিযুক্ত অর্থাৎ বাকিবুর রহমান, তার ঘনিষ্ঠ এক মধ্যস্থতাকারী যার নাম অভিজিৎ দাস, তার মারফত ঋতুপর্ণা সেনগুপ্তর একটি সিনেমায় টাকা দেওয়া হয়, টাকা ঢালা হয়। সেই সিনেমাতে যে প্রোডাকশন হাউস বা যে কোম্পানির টাকা ঢালেন অভিজিৎ দাস প্রডিউসার হিসেবে বা ইনভেস্টর হিসেবে, তার প্রপারেটর হিসেবে ঋতুপর্ণা সেনগুপ্তেরও অংশীদারিত্ব রয়েছে। কিন্তু এরপর বিপুল অঙ্কের টাকা ঋতুপর্ণা সেনগুপ্তর এন্ড থেকে ফেরতও দেওয়া হয় অভিজিৎ দাস মারফত সেই বাকিবুরের কোম্পানিতে। অর্থাৎ যে টাকা নেওয়া হয়েছিল কোথাও সিনেমা তৈরির জন্য, সেই টাকা বেশ কয়েক গুণ তার সুদ আসল সমেত ফেরতও যায়। আর এই জায়গাতেই আমরা যেরকম জানতে পারছি সূত্র মোতাবেক ইডির প্রশ্ন যে কিভাবে এই বিপুল পরিমাণ টাকা ফেরত দেওয়া হলো। তাহলে কি কোথাও ঘুরপথে কালো টাকা সাদা করার জন্য একটি প্রোডাকশন হাউসকে বেছে নেওয়া হয়েছিল? এই প্রোডাকশন হাউসে যারা রয়েছেন, যারা মালিকানা জায়গায় রয়েছেন, তারা জেনে হোক না জেনে হোক, আসলে তারা কোথাও এই কালো টাকাকে সাদা করার ক্ষেত্রে কাজ করে ফেললেন ভুল করে। তার একটা পদ্ধতির মধ্যে ঢুকে পড়লেন। সরাসরি বলা হচ্ছে রেশন দুর্নীতির সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর কোনো যোগসূত্র নেই। আসলে যোগসূত্র রয়েছে সিনেমার সঙ্গে। এবং রেশন দুর্নীতি বিষয়টা কেন উঠে আসছে? কারণ এই বাকিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় রেশন দুর্নীতির কারণে। যদিও বাকিবুর সরাসরি এই টাকা ঢালেননি বা ইনভেস্ট করেনি, অভিজিৎ দাস মারফত, এক মধ্যস্থতাকারী মারফত এই পুরো বিষয়টা অর্গানাইজ করে বাকিবুর। আজ যোগাযোগ করেছিলাম, কথা বলেছিলাম আমরা ঋতুপর্ণা সেনগুপ্তর আইনজীবীর সঙ্গে। তিনিও একই কথা বলছেন যে আসলে রেশন দুর্নীতি বিষয়টা যেভাবে বলা হচ্ছে সেটা রেশন দুর্নীতি নয়, কিন্তু ঘটনাচক্রে এই এন্টায়ার নেটওয়ার্ক বা সিন্ডিকেট আগেই কোথাও কালো তালিকাভুক্ত হয়েছে রেশন দুর্নীতির জন্য। তাই যখনই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ডাক পড়েছে তখন খুব সহজে দুয়ে দুয়ে চার করে নেওয়া হয়েছে। কিন্তু বাস্তব সেটা বলছে না। বাস্তব বলছে আসলে কানেকশনটা সিনেমা। ঋতুপর্ণা সেনগুপ্তর আইনজীবী কি বলছেন দেখুন। অ্যাকাউন্টে স্টেটমেন্ট দিতে বলা হয়েছিল, সেটা টাকা স্টেটমেন্টের সঙ্গে নিয়োগ রেশন কোনো জায়গা টাকার লেনদেন কি হয়েছে সম্বন্ধে কোনো প্রশ্ন করে। টাকার লেনদেন কি হয়েছিল বলা হচ্ছে প্রায় 60 লক্ষ টাকা। সেটা অলরেডি আমরা ফেরত দিই। এটা কত টাকা ফেরত দিয়ে দিয়েছিলাম, সেই স্টেটমেন্ট আমরা ইডি অফিসে দিয়েছি। উনি অভিনয় করেছেন জন্য বোধহয় নিয়েছিলেন টাকাটা প্রডিউস করার জন্য। প্রডিউস করার জন্য। এটা কি মানে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো টাকা? না, জ্যোতিপ্রিয় মল্লিকের এখানে হয়নি। যে সমনটাও হয়েছিল তাতে কোনো জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ছিল না। বাকিবুর রহমানের যে ছবিটা, কার থেকে টাকাটা এসেছিল? বাকিবুর রহমানের যে ছবি, যেহেতু রেশন বন্টন দুর্নীতির অভিযোগ আছে, সেই সম্বন্ধে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো যোগাযোগ নেই। এর বেশি আর কিছু বলতে পারবো না। বাকিবুর রহমানের এটা কি না না আর ডাকা হয়েছে? না, আর ডাকা হয়নি। আর ডাকা হয়েছে বা আর কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? না, আর কিছু চাওয়া হয়নি। বিষয় স্পষ্ট। আমি আবারও বললাম, ঋতুপর্ণা সেনগুপ্তের আইনজীবী বলছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম তো কোথাও আসছে না, কারণ রেশন দুর্নীতির মূল মাথা হিসেবে তার নাম উঠে এসেছে। কিন্তু আমি আবারও বললাম, যে সিন্ডিকেট, যে এন্টায়ার গ্রুপ, যে সিন্ডিকেট যারা দীর্ঘদিন ধরে রেশন দুর্নীতি চালিয়েছে, যার মধ্যে বাকিবুর রহমান অন্যতম অভিযুক্ত এবং প্রথম গ্রেপ্তার হওয়া অভিযুক্ত, তার সঙ্গে কানেকশন পাওয়া যাচ্ছে এই সিনেমার প্রোডাকশনের। এর আগে 30শে মে রেশন দুর্নীতি মামলায় নোটিশ দেওয়া হয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। যে খবর সামনে আসে তখনও জানা যায়নি যে রেশন দুর্নীতির সঙ্গে আসলে যোগসূত্র নেই ঋতুপর্ণা সেনগুপ্তর, আসলে যোগসূত্র রয়েছে সিনেমার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। 5ই জুন তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই সময় তিনি জানান তিনি বিদেশে রয়েছেন, তাই তাকে 6 জুনের পর সময় দেওয়া হোক। এরপর 7ই জুন তাকে নোটিশ দেওয়া হয়। 19শে জুন অর্থাৎ আজ বেলা 11টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ঋতুপর্ণা। টানা দুবার হাজিরা দিতে পারেননি তিনি। তারপর আজ নির্ধারিত সময়ের 2 ঘন্টা পরে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ঋতুপর্ণা এবং তার আইনজীবী সঙ্গে ছিলেন। এই রেশন দুর্নীতি যার তদন্তে নেমে এখনো পর্যন্ত জেলের ঘানি টানছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সেই রেশন দুর্নীতি, আমি আবারও বলছি কেন রেশন দুর্নীতিটা বারবার সামনে চলে আসছে। এই রেশন দুর্নীতি সেই রেশন দুর্নীতি যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়েছে,
যে রেশন দুর্নীতির কান টানতে গিয়ে পুরসভা দুর্নীতিতে টান পড়েছে, সেই রেশন দুর্নীতি যেখানে যার সঙ্গে নাম জড়িয়ে রয়েছে ইডির হামলার অন্যতম কারিগর শেখ শাহজাহানের, নাম জড়িয়ে গিয়েছে সন্দেশখালীর সেই রেশন দুর্নীতি। তাই খুব সহজেই হয়তো বাকিবুর রহমানের কারণেই গোটা রেশন দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে ঋতুপর্ণা সেনগুপ্তর। আমি আবারও বলছি, কিন্তু বিষয় আসলে সেটা নয়। ইডির দপ্তরে ডাক পড়ে অভিনেত্রী ঋতুপর্ণার, এরপর 5 ঘন্টা ইডির দপ্তরে থাকার পর ঋতুপর্ণা সেনগুপ্ত কি বলছেন দেখুন। আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে, আমি প্রোভাইড করে দিয়েছি। দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার, এটার এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছি, আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই কোঅপারেশন। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না, এরপরে যখন কিছু হবে আমি বলবো। হয়তো রাজনীতিতে নাম লেখাননি বা রাজনীতিতে নাম লেখাবেন না, সেই জন্য একদম ক্যামেরা এড়িয়ে সায়নী কায়দায় সরে যেতে হলো না ঋতুপর্ণা সেনগুপ্তকে। তিনি স্পষ্ট দাঁড়িয়ে সাংবাদিকদের যতখানি বলার তিনি বলেন যে এতটাই বলার, এই মুহূর্তে আর কিছু বলতে পারছেন, এবং তার সঙ্গে এও বলেন যে তদন্তের স্বার্থে যতখানি কোঅপারেট করার তিনি করবেন। ভুললে চলবে না, রেশন দুর্নীতির প্রথম অভিযুক্ত বাকিবুর রহমানের প্রবণতাই ছিল বিনোদন জগতে টাকা ঢালা। আপনাদের মনে থাকবে এই বাকিবুরের টাকাতেই তৈরি হয়েছিল ম্যানগ্রোভ সিনেমা, রিলিজও করেছিল, যার নায়িকা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা। কথায় বলে কান টানলে মাথা আসে, আর বঙ্গ রাজনীতির এমন খেলা যেখানে তারকাদের ডাকলে তদন্তের দুর্নীতির সন্ধান পাওয়া যায়, যেখানে দিনের পর দিন চুরি হচ্ছে, সেখানে স্বচ্ছ মুখের তারকাদের মাধ্যমে কি ঘুরিয়ে আনা হতো কালো টাকা সাদা করার জন্য, মানে সেটা একটা সিন্ডিকেট চলতো। কি কিছু সময় হয়তো তারকারা জানতে পারতেন, কিছু সময় জানতেও পারতেন না অভিনেত্রীরা। কারণ আমি আবারও বলছি, আসলে বরাবর কোথাও রাজ্যের বর্তমান শাসক দল শুরু থেকেই মনে করেছিল সব থেকে সফট টার্গেট বোধ হয় এ রাজ্যের বিনোদন জগৎ। এমন একটা শিল্প যা ধুকতেও বেঁচে রয়েছে, এমন একটা শিল্প যেটার জন্য বড় করে বাইরে থেকে শিল্প নিয়ে আসছি বলার দরকার পড়ে না, যারা নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে, অন্তত যেভাবে হোক ধুকতে হোক। তাই খুব সহজ কি, যত বেশি সম্ভব স্বচ্ছমুখের তারকা অভিনেত্রীদের একটুখানি রাজনীতির রঙে রাঙিয়ে দেওয়া যায়, নিজের দলে নিয়ে আসা যায়, বা প্রার্থী করে দেওয়া যায়, বা নিদেন পক্ষে সিনেমা করার তাগিদে প্রডিউসার হিসেবে অন্য কোনোভাবে লিঙ্ক টেনে দেওয়া যায়, খুব সহজ হয়ে যায় কি? প্রশ্নটা অনেক গভীরে, কারণ দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে আসলে কোথাও বিনোদন জগৎটাও দখল করতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং যেন তেন প্রকারেণও এই মুখগুলোকে ব্যবহার করার দায় রয়েছে, এবং এই মুখগুলোর ভরসায়, এই মুখগুলোর কাঁধে চেপেই কোথাও যেন দুর্নীতিটার মুখ ঘোরানোর চেষ্টা চলে, এই কালো টাকা সাদা করার একটা অদ্ভুত খেলা চলে। আমি আবারও বলছি, কেউ জেনে করেন, কেউ না জেনে করেন, কেউ বুঝে করেন, কেউ না বুঝে করেন, কিন্তু শাসকের এই সিন্ডিকেটের ফাঁদ পাতা রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির মাটিতে। কেউ পা দেন, কেউ বাঁচিয়ে চলে যান। আর এই নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমি সরাসরি তাদের সঙ্গে আলাপ করে নেব। এই মুহূর্তে দুজন তরুণী রয়েছেন আমার আজকের প্যানেলে, রয়েছেন সর্বরিদি এবং অরিত্র, যারা খুব ভালোভাবে খুব কাছ থেকে এই ইন্ডাস্ট্রিকে দেখে এসেছেন, চিনে এসেছেন, জেনে এসেছেন। আমি সরাসরি তাদের কাছে আসবো। প্রথমেই আমি আলাপ করে দিই কারা কারা রয়েছেন আমার সঙ্গে। রয়েছেন বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি, রয়েছেন রাজনৈতিক কর্মী সাবির আলী, যিনি শাসকের পক্ষে বলবেন, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, এবং রয়েছেন যাদের কথা বললাম শুরুতেই, রয়েছেন সর্বরী মুখার্জি অভিনেত্রী, এবং রয়েছেন অরিত্র দত্ত বণিক অভিনেতা। দুজনকেই স্বাগত, প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমেই প্রশ্ন করব সর্বরিদির কাছে আসবো। সর্বরিদি এবং অরিত্র, এদের দুজনকে দিয়ে আমি শুরু করবো আজকে। একের পর এক, এমন নয় সর্বরিদি যে প্রথম নাম ঋতুপর্ণার আসছে, এর আগে আমরা দেখেছি বিনোদন জগতের ক্ষেত্রে এই মানে কান টানতে মাথার সন্ধান পাওয়া যাওয়ার মতো একাধিক দুর্নীতি হোক, সবটাই কিন্তু হচ্ছে হয় রেমুনারেশন ভিত্তিক, বা কোনো কোম্পানিকে এন্ডোর্স করার জন্য, বা কোনো চিটফান্ডের ব্যানারে সিনেমা করার জন্য, বা কোনো চিটফান্ডকে প্রডিউসার হিসেবে নিয়ে আসার জন্য। এমনকি এই সাম্প্রতিক উদাহরণ হচ্ছে দেব। আমরা জানি যে দেবের ক্ষেত্রেও ঠিক একই গল্প। এনামুল হকের টাকা এসেছে না আসেনি, সবটাই হচ্ছে সিনেমা তৈরির খাতিরে। আমার খুব স্পেসিফিক প্রশ্ন দুজনের কাছে, অরিত্র এবং সর্বরিদির কাছে। আসলে বিনোদন জগতের তারকারা, অভিনেত্রীরা কি বারবার এই রাজ্য সরকার, এই শাসক দলের সফট টার্গেট হয়ে যাচ্ছে? তারা জানে
যে আসলে এই রাজ্যে শিল্প নেই, কিছু নেই, কর্মসংস্থান নেই, বিনোদন জগৎ নিজের দমে ধিক ধিক করে জ্বলছে এবং সেই জায়গাতে একটা অভাবের জায়গা রয়েছে, একটা ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে, সেই জায়গায় খুব সহজে অনায়াসে পেনিট্রেট করা যায়। সেই জন্য যেরকমভাবে নিজের লবিতে না থাকলে কাজ দেওয়া হয় না। আগের দিনই একজন বলছিলেন সঙ্গীত শিল্পী হোক, অভিনেতা হোক, অভিনেত্রী হোক, ঠিক যেন নিজের জায়গায় না থাকলে এই বিশ্বাস ব্রাদার্সের আনুকূল্যে বা আনুগত্য না মেনে নিতে পারলে ঠিক সেভাবে যেন কাজের দরজাগুলো খোলে না। ব্যাপারটা কি সত্যি তাই, নাকি প্রতি ক্ষেত্রেই অভিনেতা অভিনেত্রীরা ইচ্ছাকৃতভাবে এই ধরনের সিন্ডিকেট খুঁজে বার করেন, নাকি কোথাও জেনে হোক না জেনে হোক এদের সঙ্গে যোগ রাখতে বাধ্য হন? কোনটা সর্বরিদি? যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে যে শাসকের অধিক লোভ পচন ধরিয়েছে সমাজে, এবং সমাজের একটা চিত্র, সমাজের একটা সংখ্যা ফিল্ম ইন্ডাস্ট্রি। আপনি যে প্রশ্নটা প্রথমেই বললেন যে বুঝে করেন কি না বুঝে করেন, আমি আপনাকে কারেক্ট করে বলবো স্বর্ণালী, কেউ না বুঝে কিচ্ছু করে না, যা করে বুঝে শুনেই করে। তার কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শাসক দল যে পরিস্থিতিতে রয়েছে, আমি 2021-এর বিধানসভাতে দেখেছিলাম একদম সিরিয়ালগুলো শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, কারণ নায়ক আর নায়িকার ফোন আসছে কখনো কালীঘাট থেকে, কখনো হরিশ মুখার্জি থেকে। একদম ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে প্রযোজককে, পরিচালককে, এক্ষুনি ছাড়তে হবে। নায়ক নায়িকা যাবেন প্রচারে, প্রযোজক পরিচালক চুল ছিঁড়ছেন মাথার। কেন? তার কারণ অরিত্র এখানে আছে, ও জানে আমি কতটা সত্যি বলছি। কেন চুল ছিঁড়ছেন? তার কারণ যে সিনটা শুটিং হচ্ছে সেই সিনটা সেদিনই টেলিকাস্ট করতেই হবে। মানে সিরিয়ালের ক্ষেত্রে বলছেন এটা? একদম সিরিয়ালের ক্ষেত্রে দিনের দিন টেলিকাস্ট করতেই হবে। হিরো হিরোইনের ডাক পড়েছে, একদম অর্ডার, গান পয়েন্টে রেখে অর্ডার আসতেই হবে। এবং ডিরেক্টর, প্রডিউসার প্রায় কাঁদবার জোগাড়, হাতে পায়ে ধরার জোগাড়, উপায় নেই। এটা যেমন আবার এ দৃশ্যও দেখেছি, জেতার পরে বিভিন্ন নেতা বা হয়তো এখন তারা মন্ত্রী হয়েছেন, একদম শুটিংয়ে ঢুকে যাচ্ছেন, একদম সবাইকে সভাসদ নিয়ে আর্টিস্টদের, মহিলা শিল্পীদের মেকআপ রুমে ঢুকে যাচ্ছেন, তাদের সঙ্গে সেলিব্রেশন হবে। একদম এই দৃশ্যগুলো কিন্তু চোখের দেখা, একদম বাইরের থেকে জেনে বলছি না। আর আপনি যেটা বললেন না যে জেনে করছে নাকি না জেনে করছে, একদম না জেনে করছে না। লোভ, ভয়ঙ্কর লোভ ছাড়া আর কিচ্ছু নয়। আপনি বলতে পারেন এই লোভের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। একদম লোভের একটা বাতাবরণ, সব সময় চাই, দেওয়া পাওয়া, এছাড়া আর কিচ্ছু নেই। তার শিকার বলতে পারেন। কিন্তু মানুষ যদি লোভের শিকার হয়ে যায় তখন তো আর না বুঝে করছি এটা বলা যায় না। আপনি একটু পাতাগুলো উল্টান, তাহলে সবার একই রকম আপনি দেখতে পারবেন। আপনি বনি সেনগুপ্ত দেখতে পারবেন, আপনি দেখুন এখন যারা বিধায়িকা হয়ে গেলেন তাদের দেখুন, যারা মন্ত্রী আছেন তৃণমূলের তাদের দেখুন। আবার আপনি দেখবেন এই মানুষগুলোই শাসক দলের হয়ে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে যদি কোনো তাদের শিল্পী, মানে বিরোধীদের শিল্পী হওয়ার দরকার নেই, তাদেরই শাসক দলেরই কোনো শিল্পীকে অপমানিত হতে দেখলে কেউ মুখ খুলে না। আমরা তো দেখেছি এই লোকসভার ভোটের সময় কল্যাণ ব্যানার্জিকে দেখেছি যে প্রবীণ অভিনেতা, বর্ষিয়ান অভিনেতা, ভেটেরান অ্যাক্টর কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন। কে কথা বলেছে? কাকে দেখেছেন আপনি? কোন তৃণমূলের কোন শিল্পী যারা নেতা মন্ত্রী হয়ে বসে রয়েছে শাসক দলে, তারা একজন প্রথিতযশা শিল্পী কাঞ্চন মল্লিক তার সম্পর্কে কথা বলেছেন? উল্টো দিকে থাকা বরং আমরা কথা বলেছি, আমি বলেছি, রুদ্র বলেছে, হয়তো অরিত্রও বলেছে, আমরা বলেছি যে এটা ঠিক নয়। শিল্পীরাও বাধ্য হয়ে না, এটা এক্ষেত্রে অবশ্যই বলবো না। দেব অবশ্য একটা ছবি তুলে পোস্ট করেছিলেন, সেলফি কাঞ্চনের সঙ্গে, কিন্তু সেভাবে কোনো বার্তা পাইনি আমরা। কোনো বার্তা নেই, একটা সেলফি পোস্ট করেছিলেন দেব। কেমন তো এটা? কিন্তু এটা শাসক দলের যে, দেখুন শাসক দলের যে ভয়ঙ্কর একটা বাতাবরণ তৈরি আছে, যে লোভের বাতাবরণ, সেই লোভের মধ্যে সবাই স্বেচ্ছায় পা দিচ্ছে। আমি আসবো অরিত্রের কাছে, আসবো। অরিত্র কি বলবেন? দেখুন, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম তো অভিনয় করছেন না, অন্তত ৩-৪ দশক ধরে তিনি কাজ করছেন এবং বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা রয়েছে।
প্রচুর ভালো ছবি উপহার দিয়েছেন আমাদের, কিন্তু ঘটনা হচ্ছে যে এতদিন ধরে একটা মানুষ অভিনয় করছেন, তার নাম যশ দেশে বিদেশে, তার খ্যাতি, কোনো কিছুরই অভাব নেই এবং আমি আশা করি আগামীতেও হবে না। কিন্তু হঠাৎ আজ কেন, কী এমন বদল হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে আজকে এরকম একজন প্রথিতযশা আর্টিস্টকে এরকম ইডির দপ্তরে গিয়ে 4-5 ঘন্টা জেরার সম্মুখীন হতে হচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করতে গেলে আগে আপনাকে বুঝতে হবে যে এরা কীভাবে অপারেট করে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে স্টাডি করেন, যে কোনো মানে ভালো এন্টারটেনমেন্ট জার্নালিস্টের রিপোর্ট হিসাবে 50 থেকে 60টা সিনেমা নাকি বছরে তৈরি হচ্ছে অন অ্যান অ্যাভারেজ। এবার এই 50 থেকে 60টা বাংলা ছবির মধ্যে মানুষের নাম শুনেছে, হলে গিয়ে দেখেছে, এরকম খুব মানে হিট হয়েছে, সুপার হিট, মেগা হিট ইত্যাদি যা যা আছে, সেগুলো হয়তো আপনি বলতে পারবেন 10 থেকে 15টা সারা বছরে যে নাম শুনেছে, দেখেছে এবং আমরা মোটামুটি দেখেছি, পোস্টার দেখেছি ইত্যাদি ইত্যাদি। এই বাকি যে 30-40টা ছবি, এই ছবিগুলোই হচ্ছে একটা বড় রকমের একটা পার্কিংয়ের প্লট। কেন পার্কিংয়ের প্লট? তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে যেভাবে অপারেশনটা করা হয়, পলিটিক্যাল পার্কিংয়ের প্লট। কেন আমি এটা বলছি, তার কারণ হচ্ছে যে এই যে বাকি 30-40টা ছবি, আপনি টালিগঞ্জ পাড়ায় গেলে দেখবেন অজস্র এরকম পোস্টার, সেই ছবি যে কবে রিলিজ হচ্ছে, কোন হলে রিলিজ হচ্ছে, আপনি কিছু খবর পাবেন না। এবার এই ছবিগুলো কি কেন হচ্ছে? যারা প্রডিউসার তারা কি মানে বোকা? তারা কেন হঠাৎ করে বিনিয়োগ করছেন? দেখুন, কেউ বোকা নয়, এখানে একটা 2-way কমিউনিকেশন আছে। ফার্স্ট, শাসক দল যেটা করেছেন সবার প্রথম এসে, যারা প্র্যাকটিক্যাল প্রডিউসার বা ইনভেস্টার্স, যারা সত্যি সিনেমায় ব্যবসা করতেন একটা সময়, তাদেরকে সাইডলাইন করে দিয়েছে। এখন আপনি প্রপার ইনভেস্টার, যে ভাই 100 টাকা দেবো, 120 টাকা রোজগার করব, এই যে ফাইন্যান্সার বা ইনভেস্টার বলে যে ক্লাসটা ছিল, সেই ক্লাসটাকে সাইডলাইন করে দেওয়া হয়েছে। এবার গুটি কতক যে প্রোডাকশন কোম্পানি রয়েছে, তারা খুব ভালনারেবল হয়ে গেলেন। এবার তার মধ্যে একটা বড় অঙ্কের নেটওয়ার্ক ঢুকে গেলেন হচ্ছে এই জ্যোতিপ্রিয় মল্লিক টল্লিকদের মতো বিভিন্ন নেতা টেতারা। ইনপুট দিতে আরম্ভ করলেন এবং আপনি দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে আইনজীবীরা আছেন, তারা বলবেন যে অধিকাংশ ক্ষেত্রেই হিউজ বাজেটে ছবি বিনিয়োগ করছে, কিন্তু সেই ছবি লস এবং ডেলিভারেটলি লসে চালানো হচ্ছে। এবার অভিনেতারা আজকে যে এই যে ঋতুপর্ণা দেবীকে ডাকা হয়েছে, ঋতুপর্ণা দেবী হয়তো সত্যিই এটা জড়িত নন, তিনি হয়তো অভিনয় করেছেন, অভিনয়ের জন্য টাকা নিয়েছেন, আমি অভিনয় করছি বা ডিরেকশনের কাজ করছি। এবার এই টাকাটা কোথা থেকে কোন চ্যানেল দিয়ে আসছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, কারণ টাকার গায়ে তো আর নাম লেখা থাকে না যে এটা জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা। এবার ঘটনাটা হচ্ছে, যেটা খারাপ দিকে আমরা চলে যাচ্ছি, যে দিনের পর দিন অথেন্টিক ফিল্ম প্রডিউসার এবং বিজনেস পার্সোনালিটিরা যেভাবে অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে সরে গেছেন, একইভাবে কালচারাল অ্যাফেয়ার্স থেকেও সরে যাচ্ছেন এবং সেই ভ্যাকেন্সিটা ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে এই কালো বাজারি বিভিন্ন বিনিয়োগকারীরা ঢুকে দখল করছেন। আর আলটিমেটলি ফাঁসছি আমরা, যারা অভিনয়ে আছি, ফিল্মে মিডিয়া পার্সোনালিটি আছি, তারা আজকে অসম্মানিত হচ্ছেন। আমার অত্যন্ত খারাপ লাগছে যে ঋতুপর্ণা দেবীর মতো মানুষ, যে প্রত্যেক মানুষের কাছে সম্মানিত হন, আজকে তার মতো একজন ব্যক্তিত্বর গায়ে কালি লাগলো। দেখুন, সাধারণ মানুষ কিন্তু জানে না যে ভেতরে কি কোর্টরুমে কি হচ্ছে, তাদের কাছে এইটা একটা বিরাট খারাপ লাগার জায়গা। ঋতুপর্ণা দেবীকে 5 ঘন্টা ধরে ইডির দপ্তরে রেশন দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হচ্ছে। এটা অ্যাটলিস্ট এটা অন্তত বিশাল একটা পজিটিভ সাইন কি ঋতুপর্ণা সেনগুপ্ত বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। কোনো তাড়াহুড়ো, দৌড়ে যাওয়া, লুকিয়ে যাওয়া, গাড়িতে উঠে যাওয়া, কারোর সঙ্গে কথা বলতে না চাওয়া, যেগুলো আমরা এর আগের ক্ষেত্রে একাধিক সময় দেখেছি, সেগুলো উনি করেননি এবং উনি যতখানি জানিয়েছেন, বাকিটা বলেছেন যে এখন এর বেশি বলতে পারবো না। রিপিটেডলি বলেছেন যে রেশন দুর্নীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং যেটা আমরাও জানতে পারলাম সূত্র মোতাবেক, কারণ যেহেতু হয়তো রেশন দুর্নীতির যারা মূল পান্ডারা, তাদের টাকা কোনো না কোনো ভায়া মাধ্যমে এসছে, তাই বিষয়টা রেশন দুর্নীতির নাম চলে এসেছিল। কিন্তু জানতে পারা যাচ্ছে আসলে সেই সিনেমা ইনভেস্টমেন্ট, সেই অর্থাৎ পুনর্মূষিক ভব, তৃণমূল কংগ্রেস বোধহয় এটাকেও ডে 1 থেকে কন্ট্রোল করতে চেয়েছিল এবং যেটা খুব সিগনিফিক্যান্ট লাগলো আমার অরিত্রর কথা, যেটার মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা, অর্থাৎ চাল চুরি, ডাল চুরি, বালি চুরি, মিড ডে মিলের টাকা চুরি, রাস্তার টাকা চুরি, বিভিন্ন মানুষের টাকা যেগুলো চুরি দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলোকে খুব সুন্দরভাবে এই স্বচ্ছ মুখেদের সিনেমার মধ্যে দিয়ে সেটাকে হোয়াইট করে সামনে বের করে আনার কৌশল। আমি দুজনের কাছে আসবো, তরুণজ্যোতি এবং অরিন্দম আচার্য। আমি সাবির আপনার কাছে আজকে লাস্ট আসবো, তবে তার আগে আমি একবার দেখাবো যে এই গোটা দুর্নীতির ক্ষেত্রে এখনো পর্যন্ত বিভিন্ন সময়তে কার কার নাম জড়িয়েছে। আমি খুব সংক্ষেপে একবার আমার টিমকে বলবো দেখানোর জন্য যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আমলে ঠিক কজন তারকা, যাদেরকে আমরা দেখলাম এই ধরনের স্ক্যামের কালি যাদের গায়ে লাগলো,
আমি আবারও বলি, আমার যে জায়গা থেকে শুরু করেছিলাম, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, বাধ্যবাধকতায় হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, কিন্তু দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে যাদের এ যাবৎকাল, তাদের তালিকাটা একবার দেখে নেওয়া যাক। আমি টিমকে বলবো শুরুতেই, প্রথমেই দেখাবো আমি তদন্তের স্ক্যানারে যে সমস্ত তারকারা এসেছেন এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আমলে। প্রথমেই মিঠুন চক্রবর্তী, সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল মিঠুন চক্রবর্তী, সেক্ষেত্রেও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট বা তা সেই ব্যানারে কাজ করার জন্য টাকা নিয়েছিলেন, যদিও পরবর্তীকালে ফেরতও দেন। দীপক অধিকারী মানে দেব, তার নাম জড়িয়ে যায় গরু পাচার কেলেঙ্কারির সঙ্গে, কারণ অন্যতম মূল পান্ডা এনামুল হকের সঙ্গে নাকি তার ট্রানজাকশন হয়েছে, এই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবং তাকেও বেশ কয়েকবার হাজিরা দিতে হয় ইডি দপ্তরে। তিনি যান এবং সেখানে গিয়ে তদন্ত ফেসও করেন। শতাব্দী রায়ের নাম জড়িয়েছে চিটফান্ড কেলেঙ্কারিতে, মূলত সেই সময়তে সারদা এবং রোজভ্যালি কাণ্ডের সঙ্গে একের পর এক তাপস পাল, পরবর্তীকালে শতাব্দী রায়, এদের প্রত্যেকের নাম জড়িয়ে যায়। এটা ঠিক যে এর মধ্যে অনেকেই রাজনীতির আঙিনায় পা রাখেন, পরবর্তীকালে প্রার্থী হন, টিকিট নেন, অনেকে রাজনীতি থেকে একদম সরে যান। পরবর্তী নুসরাত জাহান, তার নামও জড়িয়ে যায়। নুসরাত জাহানের নাম জড়িয়ে যায় ফ্ল্যাট প্রতারণা মামলা, একটি ফ্ল্যাট প্রতারণা মামলা, একটি কনস্ট্রাকশন কোম্পানি, তার সঙ্গে নুসরাত জাহানের নাম জড়িয়ে যায়। সেই দুর্নীতির সঙ্গে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন নুসরাত জাহানও। পরবর্তীকালে রাজনীতির আঙিনে আর পা রাখেননি, প্রার্থী আর হননি পরবর্তীকালে নুসরাত জাহান, বা টিকিট পাননি। সায়নী ঘোষ, এই মুহূর্তে দাপটের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস করছেন, কিন্তু সায়নী ঘোষের নামও জড়িয়ে যায় নিয়োগ দুর্নীতি মামলায়। এই রাজ্যে শাসক দলের সব থেকে বড় দুর্নীতি, তার সঙ্গে নাম জড়িয়ে যায় সায়নী ঘোষের। সায়নী ঘোষও বেশ কয়েকবার ইডির দপ্তরে গিয়েছেন, হাজিরা দিয়েছেন, তদন্ত ফেস করেছেন। নেক্সট বাবুল সুপ্রিয় নাম জড়ায় চিটফান্ড কেলেঙ্কারিতে, যদিও সেটা অনেক আগে, তখন বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিলেন এবং তার পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে চলে আসেন, কিন্তু নাম জড়ায় বাবুল সুপ্রিয় চিটফান্ড কেলেঙ্কারিতে। এবং সূত্রের খবর, এই চিটফান্ড কেলেঙ্কারির চাপ কোথাও ছিল তার উপরে। সর্বশেষ এই মুহূর্তে এখনো পর্যন্ত বাংলার রাজনীতি এবং তারকা, এই যে একই সঙ্গে যে ব্র্যাকেটটা নিয়ে বলছি আমি, তার মধ্যে সর্বশেষ সংযোজন ঋতুপর্ণা সেনগুপ্ত রেশন দুর্নীতি মামলায় এর নাম জড়িয়েছে। যদিও আজ বিষয়টা স্পষ্ট হয়, যেটা আমি বললাম, ঋতুপর্ণা সেনগুপ্তর আইনজীবী তিনি বলেছেন যে রেশন দুর্নীতির সঙ্গে কোনো যোগ নেই ঋতুপর্ণা সেনগুপ্তর, না তো যোগ আছে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে, আসলে যোগ রয়েছে কিছু ইনভেস্টমেন্টের সঙ্গে, যেটা আমরা জানতে পেরেছি, যেটাও সিনেমার ইনভেস্টমেন্ট, অর্থাৎ প্রোডিউসার হিসেবে সেখানে কার টাকা এসেছে, সেই টাকার সঙ্গে বোধহয় সেই টাকাটা বা সেই অভিযুক্তের সঙ্গে রেশন দুর্নীতির নাম রয়েছে জড়িয়ে, সেই জন্য রেশন দুর্নীতির নামটাও চলে এসছে। আমি আবারও চলে যাব সরাসরি আমাদের প্যানেলিস্টদের কাছে। আমি আসবো তরুণজ্যোতি তিওয়ারির কাছে। তরুণ, বারবার এ ধরনের স্ক্যামে নাম জড়াচ্ছে একের পর এক তারকার। এর আগে আমি এতগুলো নাম বললাম, নবতম সংযোজন ঋতুপর্ণা সেনগুপ্ত, সমস্ত ব্যাপারটা কি আসলে এক, নাকি প্রতিটা বিষয়ের আলাদা আলাদা সিগনিফিকেন্স রয়েছে? তোমার কাছে যেটা নবতম মনে হচ্ছে সেটা নবতম না। আমি আসছি কেন, সেই বিখ্যাত লাইনগুলো মনে পড়ে যাচ্ছে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এখান থেকে আরেকটু অ্যাড হবে এই ভাতৃসংঘ ক্লাবের ভিতরে। তো ভাতৃসংঘ ক্লাব কোনটা? দাদা ভাই বসে আছে, দিদি বসে আছে, আমি ভেবেছিলাম বলবে। টলিউড ইন্ডাস্ট্রি আজকাল ভাতৃসংঘ ক্লাব নামে বেশি পরিচিত। বিশ্বাস ব্রাদার্স যাকে কাজ দেবে সে কাজ পাবে, যাকে কাজ দেবে না সে কাজ পাবে না। কিন্তু কি বলো, সিলভার স্ক্রিন, আমাদের হিরো হিরোইনরা, একটা গ্ল্যামার জগৎ, সব কিছুর একটা প্রাইস আছে। কীরকম প্রাইস? এই সিলভার স্ক্রিনে যারা আছে তাদেরকে আমরা নর্মালি দেখতে চাই পারি না। একটা বড় তারকা খচিত ব্যাপার, লাইফস্টাইল আছে, গ্ল্যামার আছে, টাকাগুলো কোত্থেকে আসবে? কটা বাংলা সিনেমা চলে বলো তো? বাংলা সিনেমা চলে কটা, তার টাকাগুলো আসবে কোত্থেকে? এরা এই লাইফস্টাইলটা মেনটেন করবে কোত্থেকে? প্রডিউসারদের কথা হচ্ছিল, আমি কয়েকজনকে চিনি, তারা সিনেমা বানায় লস করার জন্য। কেন লস করে? সিনেমা বানায়, হিউজ টাকা ইনভেস্টমেন্ট থাকে, লস দেখানো হয়, ট্যাক্সের ফাইলে দেখিয়ে সেটাকে হোয়াইট করে নেওয়া হয়। ট্যাক্সের লস দেখিয়ে ওটাকে হোয়াইট, ব্ল্যাক মানিটাকে হোয়াইটের একটা জায়গা হচ্ছে এই সিনেমা। তুমি ঋতুপর্ণা দেবীর কথা বলছিলে, একদম নতুন সংযোজন না। আমাদের মেমোরি খুব উইক, সংবাদ মাধ্যম মেমোরি উইক তো হলে হবে না, আমাদের হতে পারে। রোজভ্যালি কি আমরা ভুলে গেলাম নাকি? গৌতম কুণ্ডুকে আমরা ভুলে গেছি? গৌতম কুণ্ডু আর ঋতুপর্ণা দেবীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তো সবাই জানে। রোজভ্যালিতে নাম ছিল ঋতুপর্ণা দেবীর। আচ্ছা, একটা অ্যাপার্টমেন্টের কথা বলছি, গরম বৃষ্টি পড়ছে না, মানুষ মেঘের নাম শুনলে মানুষ চমকে যেতে পারে। মেঘনা অ্যাপার্টমেন্ট,
দক্ষিণ কলকাতায় মেঘনা অ্যাপার্টমেন্ট। সে মেঘনা অ্যাপার্টমেন্টে এক ভদ্রমহিলার 3টে ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট রেজিস্টার্ড, 2টো ফ্ল্যাট আনরেজিস্টার্ড, দখল করে বসে আছে বাবা মা মেয়ে, 3টে ফ্ল্যাট নিয়ে বসে আছে। সায়নী স্কুল রিক্রুটমেন্টে নাম আছে, ঋতুপর্ণা দেবী চিটফান্ড রেশন কেলেঙ্কারি, বনি সেনগুপ্ত তিনি কি বিশাল বড় অ্যাক্টর, যাই হোক, যে বনি সেনগুপ্ত গাড়ি ফাড়ি পেয়েছিল, এসএসসি কেলেঙ্কারি, এনা সাহা তার নাম আছে, দীপক অধিকারী। দেখুন পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট হতে পারে, এটা রেসপেক্টের জায়গা থাকে দীপক অধিকারী সম্বন্ধে, একদিন সোজা কথা বলেননি, তার নামও এনামুল, এই টাকাটা ফেরত দিয়ে দিয়েছে বলে তিনি। তো ব্যাপারটা হচ্ছে, আমি আবার বলছি, এই ব্যাপারগুলো অতটা সোজা নয় স্বর্ণালী। ব্ল্যাককে হোয়াইট করার একটা চক্কর চলে এবং প্রত্যেকটা নাম জড়িয়ে, সিনেমায় ইনভেস্ট করেছে আমি তো জানি না, সিনেমায় টাকা আসছে আমি তো জানি না, এটা না সে বলিউডেও শোনা যেত, যখন দাউদের টাকা বলিউডে খাটতো তখন একই গল্প আসতো, কোত্থেকে টাকা আসতো আমরা জানি না, যে এটা কেউ কি সব কচি খোকা নাকি, কচি খোকা আর খুকি সব কটা কি চাইল্ড অ্যাক্ট্রেস নাকি বা চাইল্ড অ্যাক্টর নাকি, কিচ্ছু জানে না কোথা থেকে আসছে। এই বড় বড় অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছে যারা, তারা তো তার রেমুনারেশন বাদ দিয়ে, ইফ আই এম নট রং, আমাকে কারেক্ট করবেন, প্রফিট থেকে ওটা শেয়ার নিয়ে থাকেন, তারা কি এমনি এমনি দিয়ে দেয়, তারা কিচ্ছু জানেন না, সেরা সব কিছু জানে, সবাই সব কিছু জানে। সিনেমাটা এমন একটা জিনিস, এখান থেকে ব্ল্যাককে হোয়াইট করা সব থেকে, আমি আবার বলছি, বাংলা যে তোমাকে জিজ্ঞেস করি, তোমার দর্শকদের জিজ্ঞেস করছি, যারা এক্ষুনি তোমার শোটা দেখে তাদেরকে জিজ্ঞেস করছি, বা পরবর্তীকালে যারা দেখবে তাদেরকেও জিজ্ঞেস করছি, লাস্ট কবে বাংলা সিনেমাটা দেখতে গেছিলেন বলতে পারবেন? বাংলা সিনেমা দেখতে যান না, খুব কম মানুষ যায়, সিনেমার টিকিট বিক্রি হয় না, প্রডিউসাররা কোটি কোটি টাকা ইনভেস্ট করে, টাকা ওঠে না, প্রডিউসাররা কি পাগল নাকি? টাকা ইনভেস্ট করছে, টাকা উঠছে না, তারপরও বছরের পর 50টা 60টা করে সিনেমা করে যাচ্ছে, কেন করে যাচ্ছে? করার রিজন হচ্ছে ইজি ওয়ে ব্ল্যাককে হোয়াইট করার। এই ইন্ডাস্ট্রির এই ভাতৃসংঘ ক্লাবটার তৃণমূলীকরণ হয়েছে, ভাতৃসংঘ ক্লাব ভালোভাবে বুঝতে পেরেছে এই সিনেমা এমন একটা জায়গা যেখান থেকে ব্ল্যাককে হোয়াইট করাটা ইজি। যত চুরির টাকা, কয়লা চুরি হোক, গরু চুরি হোক, চাকরি চুরি হোক, সব কটা দেখা যায়। আরেকটা নাম বলে যাচ্ছি, তোমরা বলে যাচ্ছ, এই যখন অর্পিতা ধরা পড়লো, তখন বলাগড় সাইড থেকে যখন শান্তনু কুন্তল ধরা পড়লো, আর একটা ছেলে ধরা পড়লো, আমি তার নামটা বলে যাচ্ছি, বাড়ির মাথায় হেলিপ্যাড বানিয়েছিল যে, তারও একই গল্প ছিল, সেও নাকি সিনেমা করেছিল। তো এই সিনেমাটা হচ্ছে সেই জায়গা, আমি আবার বলছি তোমার এটা ঠিক, যদিও সিনেমা দেখে না বাংলা লোক, বাংলা সিনেমা এমনটা নয়, আমি নিজেই দেখছিলাম সম্প্রতি ঋতুপর্ণা সেনগুপ্তের সাম্প্রতিক সিনেমাটা আমি দেখলাম, সব পুরো হাউসফুল যাচ্ছিল, কিন্তু সেটা কটা হাউসফুল সিনেমা হয়, কটা সেই মানের সিনেমা তৈরি হয়, এটাও ঘটনা। আমি একবার তার আগে শোনাবো যে বিভিন্ন সময়তে দেব, সায়নী, নুসরাত যখন ডাকার পর তারা প্রত্যেকে কিরকম কি রিয়াকশন দিয়েছিলেন একবার শোনাবো, তারপর আমি মিমির একটা রিয়াকশন আমাদের কাছে রয়েছে, সেটাও নজর রাখবো। আমি তারপর আসছি অরিন্দমদার কাছে, শুনুন একবার দেব, সায়নী, নুসরাত কি বলছেন। আপনি কি এনামুল হককে চিনতেন? না, আমি কাউকে চিনি না, সেটাই আমি বললাম। আমি অনেস্টলি না 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 একদমই না। ইনফ্যাক্ট আমি একটাই কথা বলবো কি, আমি বেশি কিছু বলতে পারবো না। আমার স্টেটমেন্টটা নিয়েছে এবং আমি যত রকম ভাবে পারবো কোঅপারেশন করবো, সিম্পল অ্যাজ দ্যাট। কিছু ডকুমেন্টস নিয়ে আজকে দেখেছিলেন এবং এর মধ্যে আবার তলব করবেন, কিছু ডকুমেন্টের ডিটেল আছে। আমি 100% কোঅপারেট করেছি, আমি আশা করছি তারা মোরাললি স্যাটিসফাইড এবং তদন্তের সাহায্যার্থে এবং সুবিধার্থে আমাকে যদি 100 বার আসতে হয়, আজকে আমি এখানে 11 ঘন্টা ছিলাম, যদি আমাকে 24 ঘন্টাও থাকতে হয় তদন্তের সাথে আমি অবশ্যই থাকবো। আমি কোঅপারেটিং। আমাকে যা যা প্রশ্ন করা হয়েছে আমি সমস্ত জবাব দিয়ে দিয়েছি। আই হ্যাভ কোঅপারেটেড ইন এভরি পসিবল ওয়ে। আবার যদি ডাকে তুমি যাবে তো? যদি ওনাদের প্রয়োজন মনে হয়, আবার যদি ডাকে ডেফিনেটলি আমি আবার যাব। আমার যা যা চাওয়া, ওনাদের যা যা পাওয়া সমস্ত দেওয়া হয়ে গেছে, দ্যাট ইজ ইট। আমার প্রার্থী শাওনীকে দিয়েছে এই কারণে যে আগের বারে আপনারা অতটা সার্ভিস পাননি, তার অবশ্য কোনো দোষ ছিল না, সে নিজে ফিল্ম জগতে ব্যস্ত, এটা আমাদেরই দোষ। সেই জন্যই আমরা শুধরে নেবার জন্য শাওনী এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে উন্নয়নের কাজে। আর বাদবাকিটা সোনারপুরের মানুষ জানে।
পলিটিক্সে এসে সবসময় একটা চালের প্যাকেট দিয়ে এভাবে তাকিয়ে ছবি তুলতে হয়। সো আমাদের মতো মানুষরা যারা মিডিয়ার সামনে সবসময়, সোশ্যাল মিডিয়ায় সবসময় এগিয়ে আসে, তাদের গালাগাল দেওয়াটা ইজি হয়ে ওঠে। কিন্তু আমার আবার একটাই প্রশ্ন, আমি তো গালাগাল খাওয়ার মতো কিছু করিনি, দলের এগেনস্টে আমি কোনোদিন কথা বলিনি, কিন্তু আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা তো আমার সুপ্রিমোকে জানাতে হবে। আমি আগে 2022-এ একবার আমার পদত্যাগের কথা বলেছিলাম দিদিকে, তখন দিদি বলেছিলেন এভরিথিং উইল বি অল রাইট অ্যান্ড তারপরে যাই হোক, পরিষেবা দিতে যেই বাধাগুলো আমি পেয়েছি সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি, আর দিদি ইমিডিয়েট স্টেপ নেবেন। বাকিটা পুরোটাই দিদির ওপর। মিমির জায়গায় সায়নী, কিন্তু রচনা দেবও ছিলেন, সবাই ছিলেন, কিন্তু সায়নীর এই মিমির এই উত্তর খুব সিগনিফিকেন্ট যে রাজনীতিতে আসলে ছবি তুলতে হয় আর অনেক গালাগাল খেতে হয়, সেটা খেতে আর রাজি নন মিমি। আমি আসবো অন্যদিকে, অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন, সাবির আলী রয়েছেন। অরিন্দম দা, এই যে আমি বলছিলাম না দশচক্রে ভগবান ভূত, আর এখানে তৃণমূল চক্রে সমস্ত দুর্নীতি আর শিল্প আর তারকা আর বিনোদন সব যেন মিলেমিশে একাকার, সবই ভূত হয়ে যাচ্ছে, সবই ফাইনালি একটা অদ্ভুত রকমভাবে স্ট্যাম্পড হয়ে যাচ্ছে। এটাই কি পরিণতি? দেখুন, এর আগে যারা জ্যোতিপ্রিয়বাবু যেটা বললেন, অরিত্র বললেন, সব বলেই দিয়েছেন, আমি একটু বলি। ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের একজন খুব নামকরা শিল্পী, সে আপনি জানেন অভিনেত্রী, আমাদের শুধু বাংলা নয় ভারতের গর্ব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে সমনটা দিয়েছে ইডি, সমন দেওয়া মানেই কিন্তু অ্যাকিউজড নয়। সমন এমনও হতে পারে সাক্ষী হতে পারে, সমন এমনও হতে পারে আর সাক্ষী হতে পারে। আপনি বোধহয় জানেন যে 29শে অক্টোবর 2023 তারিখে যখন মিস্টার জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়, পরবর্তীকালের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বাকিবুর, শঙ্কর আড্ড থেকে শুরু করে, যে শঙ্কর আড্ড মানে 750 কোটি টাকা বিদেশে পাঠিয়েছে থেকে শুরু করে নানা রকম কাহিনী। কিন্তু এখন যেটা বলছেন জ্যোতিপ্রিয়বাবু, যে কথাটা বললেন, বললেন আমাদের অ্যাডভোকেট সাহেব, রোজ ভ্যালির জন্য যে ডাকা হয়েছে, আপনি আমাকে বলুন তো কবে ডাকা হয়েছে? এক পানিশমেন্ট হয় একরকম, জেলে ঢুকলে, আবার হচ্ছে মেন্টাল ডিপ্রেশন। যে এই যে সমন দিয়ে ডাকা হচ্ছে এত তাড়াতাড়ি কেন, এত দেরি হচ্ছে কেন, হাইকোর্ট কেন দিনের পর দিন বলছে? সমন দেওয়া মানেই কিন্তু আমরা যদি মনে করে থাকি যে তাকে অ্যাজ অ্যাকিউজড অ্যাপিয়ার হতে বলেছে, তা নয়। এমন ক্ষেত্রে দেখা যায় তাকে রাজসাক্ষী করা হচ্ছে, করোবোরেটিভ করার জন্য যে টাকাগুলো আনা হয়েছে সেই টাকাগুলো কী ফাঁকাতে এলো, কী কারণে এলো, কোন অ্যাকাউন্টে এলো এবং ও কোন নীতি ইউজ করলো। যে কথাটা বলছে যে কালো টাকাকে সাদা করার এই যে জিনিসটা, সে বোম্বে থেকে শুরু করে আমাদের এই যে টালিগঞ্জের যেটা দেখছি দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু আজকে যখন একটা এই সুবিধা আছে, আমাদের ইডি আজকে ঝাঁপিয়ে পড়ছে, আজকে সিবিআই ঝাঁপিয়ে পড়ছে, আপনি আমাকে বলতে পারেন একের পর এক আসামিগুলো কি করে আজকে জামিন পেয়ে যাচ্ছে, একের পর এক কি করে? আজকে হাইকোর্ট যে দিনের পর দিন যে ভৎসনা করছে ইডিকে, এখানে ইডি কি করতে আছে? অতএব আমার মনে হয় যে তদন্তটা যদি আজকে ত্বরান্বিত না হয়, মানুষের মধ্যে যাতে ভুল বোঝাবুঝিটা না হয়, টু অ্যাভয়েড এনি মিসআন্ডারস্ট্যান্ডিং, মানুষের মধ্যে আজকে মনে হয়েছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত বোধহয় গোয়িং টু বি অ্যাকিউজড, কিন্তু সেটা প্রমাণিত হবে আগামী দিনে। কিন্তু আমাদের ভুলে যেতে হবে না যে সমন মাত্র কিন্তু আমাদের অনেক আগে আমরা দেখেছি অনেককে সমন দিয়ে ডাকা হয়েছে। সমন ডাকা হয়েছে কেন? আমি যেটা মনে পড়ি, মাই পার্সোনাল অপিনিয়ন, সমন ডাকা হয়েছে যে করোবোরেটিভ এভিডেন্স, জ্যোতিপ্রিয় বাবু রেশনের টাকা, আজকে বাকিবুর রহমানের রেশনের টাকাটা সে কীভাবে ইউজ করেছে এবং সেটা ইনকাম ট্যাক্সে এসছে কিনা এবং সেটাতে কতটা দোষণীয়, সেটা ইডি আগামী দিনে প্রমাণ। মানে যারা তারকা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, বেশ কিছু ক্ষেত্রে বিষয় আলাদা, কেউ গাড়ি গিফট পেয়েছে, কেউ বাড়ি গিফট পেয়েছে, সেটা অন্য বিষয়। আমি বললাম কিছুক্ষণ আগে তরুণজ্যোতিও বলছিলেন যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক স্ক্যামে ডাইরেক্ট নাম জড়িয়েছে। কিন্তু যদি কেউ সাধারণভাবে সিনেমা করতে চায় বা অভিনয় করেন, বা সেক্ষেত্রে তারা জানবেন কি করে যে কোন টাকা দুর্নীতির টাকা আর কোন টাকা জেনুইন টাকা? দেব তো অলরেডি বলে দিলে ইলেকশনের আগে যে শুধু আমি নয়, প্রচুর টাকা টালিগঞ্জে ঘাটে। আপনারা দেখেন না, দেব তো নিজেই বলেছে, স্বীকার করেছে, প্রচুর এই ধরনের টাকা আজকে টালিগঞ্জে যাচ্ছে। তাহলে ওর যে ভার্সানটা, তার মধ্যে সে অ্যাকিউজড হয়ে যাবে, তাকে অ্যারেস্ট করে দেবে? হয় না। তাতে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হয় যে এইটা সাবস্টেন্সিয়েট যদি করে, দিস কোশ্চেন উইল অ্যারাইজ দ্যাট কোশ্চেনেবল পারসন উইল বি অ্যারেস্টেড অর নট। অতএব এই ক্ষেত্রে আমি মনে করি যে ঋতুপর্ণা সেনগুপ্তকে যে ডাকা হয়েছে সেটা নট দ্যাট অ্যাকিউজড,
টু প্রুভ, মানে তাকে প্রমাণ করতে হবে যে টাকাটা যদি নিয়ে থাকে সেটা কি কারণে নিয়েছে এবং যে টাকা দিয়েছে সেই টাকাটা সত্যতাটা কত দূর যেটা ফেরত দেওয়া হলো। অ্যাবসলিউটলি। আমি শেষ বক্তা সাবির আলীর কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখছি যে ব্রেকিং নিউজ আসছে দমদম লোকসভা কেন্দ্র থেকে। আমি প্লিজ টিমকে বলবো সেই ব্রেকিং নিউজ দেখাতে। সৌগত রায় তিনি বলছেন বিপুল ভোটে জিতেও শহরবাসীর একাংশের ওপর ক্ষোভ সৌগত রায়ের। তিনি বলছেন শহর থেকে তিনি নাকি ভোট পাননি, আবাসনের লোকজনেরা তাকে ভোট দেননি, শিক্ষিত দমদমবাসী লোকসভা কেন্দ্রে যারা শিক্ষিত ভোটার তারা তাকে ভোট দেননি। ব্যাপক ক্ষোভ সৌগত রায়ের, মানুষের ওপর ক্ষোভ। তিনি বলছেন পরের বার আর তিনি ভোটে লড়বেন না। সৌগত রায় বলছেন তিনি দমদম থেকে আর নাকি ভোটে লড়বেন না। সৌগত রায় বলছেন আর ভোটে লড়তে চান না। সৌগত রায়ের বাইকটা কি আমাদের কাছে আছে? তাহলে একবার শোনাবো সবাইকে। যারা বড় মাল্টি স্টোরিতে থাকে অনেক জায়গায় আমাদের ভোট দেয়নি, গ্রামে সবাই ভোট দিয়েছে, কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন আমাদের ভোট দেয়নি। যারা অবস্থাপন্ন বড় ফ্ল্যাটে থাকে তারা আমাদের ভোট দেয়নি। আমি আর নির্বাচনে দাঁড়াবো। আমার পুরো বাইকটা শোনাবো। আমার মনে হলো যেন একটা সেকশন ভোট দেননি, বলার পরে যেন আরেকটা শ্রেণী হাততালি মারলো। আমি বুঝতে পারলাম না ঠিক আমি ভুল শুনলাম না নাকি আসলে কি এরকম হলো। আমি শেষ বক্তা সাবির আলীর কাছে আসছি। সাবির কি বলবেন, মানে এই দুর্নীতির সঙ্গে তারকা যোগের মধ্যে শাসক দলের ভূমিকা আছে না নেই? দেখুন, এগুলো কিছুই না, সোজাসুজি একটাই কথা, প্রতিহিংসা রাজনীতি। পশ্চিমবঙ্গের বুকে যদি তৃণমূল কংগ্রেসের হয়ে আপনি যদি অভিনেতা অভিনেত্রী মঞ্চে যদি দেখা যান, আপনাকে ইডি সিবিআই দিয়ে ডাকা হবে, সমন করা হবে, হ্যারাসমেন্ট করা হবে। এবং যদি আপনি বিজেপিতে চলে যান, দেখুন মিঠুন দা যখন বিজেপিতে চলে গেছে এখন যে ইডি সিবিআই, আমি বলছি যে তদন্তের নামে যে ইডি সিবিআই যে তদন্ত করছে, দিনের পর দিন এই আজকে ডাকা হলো ঋতুপর্ণা ম্যাডামকে, এরপরে আবার 3 মাস পরে আরেকজনকে ডাকা হবে। আর সেই 3 মাসের তদন্তের নামে যে লোকটা যারা জেলে বসে আছে, তারা জেলেই বসে আছে, তাদের কোনো উত্তর দেওয়া হচ্ছে না তারা কি দোষে এখনো প্রমাণ আছে। সব কিছু শেষ হয়ে যাবে, লাস্টে দেখবেন ইডি সিবিআই কোনো কিছু প্রমাণ করতে পারবে না। মিথ্যা নামে যে রাশন দুর্নীতি বলুন, যে দুর্নীতি বলুন, সব কিছু মিথ্যা। ইডি সিবিআই শুধু তৃণমূলকে কিভাবে বাংলার বুকে পাপ করা যায়, প্রশাসনকে কিভাবে মুশকিল ফেলা যায়, সব কিছু মিথ্যা। আর এগুলো সব দিনের শেষে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, ইডি যদি এতই ভালো হয়, কেন কাউকে দোষী প্রমাণ করতে পারছে না? শুধুমাত্র মিথ্যা তদন্তের নামে মানুষকে একদম শেষ। যদিও শাসকের পক্ষে থেকে আসা সাবির আলী বক্তব্য এটাও প্রতিহিংসা, কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি কখনো সরাসরি রাজনীতিতে নাম লেখাননি এবং তিনি একমাত্র একটাই পলিটিক্যাল পার্টির তাকে প্ল্যাটফর্মে দেখতে পাওয়া গেছে। এখনো পর্যন্ত এরকম কখনো কেউ কোনো রাজনৈতিক দল বলতে পারবেন না। সেক্ষেত্রে বিচার হোক, নিঃসন্দেহে আমরা চাই কি সঠিক জিনিস সামনে আসুক, সঠিক তথ্য সামনে আসুক। কিন্তু এই যে সর্বস্ব মিথ্যে বলে দেওয়ার যে আর্ট, যে শিল্প তৃণমূল কংগ্রেস নিয়ে আসতে পেরেছে, অন্য কোনো শিল্প আসুক না আসুক, এই শিল্পটা এসে গেছে, ইন্ট্রোডিউসড হয়ে গেছে। সময় একদম শেষ। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।